বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই প্রধান উপদেষ্টা নিজে ফোন করে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলেছেন এবং তারা এই আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন। এবং বাংলাদেশের ইতিহাসে মনে হয় সর্বপ্রথম যে ক্যাবিনেট মিটিংয়ে কোনো রাজনৈতিক দলের সেকেন্ড ম্যানকে আমন্ত্রণ জানিয়ে আমাদের অভিপ্রায় জানতে চেয়েছেন যে আমরা কি করতে চাই, সরকার এইটা বাস্তবায়ন করতে প্রস্তুত। আমরা আমাদের কথা বলেছি যে সরকার যা করবে আমরা সহযোগিতা করব। আমাদের স্বাভাবিক, আমাদের নেত্রী, আমাদের পার্টির চেয়ারপারসন, আমাদের তো একটা বক্তব্য ছিলই এবং সরকার নিজের থেকেই যে আজকে এই আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং এই যে মানিক মিয়া এভিনিউ তো একটা ইতিহাসের সাক্ষী হয়ে রইল। এই মানিক মিয়া এভিনিউতেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তার জানাজা স্মরণকালের তৎকালীন সময়ে স্মরণকালের বৃহত্তম জানাজা হয়েছিল। আজকে যে জানাজা হলো সকল রেকর্ড ভেঙে গেছে। এবং আমি তো বললাম সারা বাংলাদেশ বেগম খালেদা জিয়ার কফিনের পাশে ছিল এবং সেখান থেকে আপনার যে সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী যেভাবে তাকে সম্মান দেখিয়েছে, সেই কামানের শকটে বসিয়ে ওনার কফিন টেনে নিয়ে যায় একদম সেই একটা বীরের বেশে তাকে দাফন করেছে। প্রিন্স ভাই, আমি একটু চুপ করি আপনার কথাটার সাথে। 5ই আগস্টের পর থেকে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু শুধুমাত্র বিএনপি নেত্রী না, 5ই আগস্টের পর থেকে কিন্তু জাতীয় অভিভাবক হিসেবে মানে আমাদের সামনে এসেছে এবং দলমত নির্বিশেষে সবাই বলছেন এই সময়ে তাকে খুব দরকার। একজন অভিভাবক অবশ্যই ওনার মতো দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ না। আজকে দেখেন 1971 সালে সেই মহান মুক্তিযুদ্ধ থেকে যদি আমরা দেখি, সেই সময় যে তার একটি সিদ্ধান্ত, আমরা তাকে নারী মুক্তিযোদ্ধা বলি, বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, এটা নিয়ে অনেকে ট্রল করে আমাদেরকে। কেন? সেই যে সিদ্ধান্ত, যখন সেই 25শে মার্চ রাতে যখন ঢাকায় ক্র্যাকডাউন হলো, জিয়াউর রহমান কালুরঘাট সেই চট্টগ্রাম ক্যান্টনমেন্টের গেটে ড্রামের উপর দাঁড়িয়ে যখন বললেন উই রিভোল্ট, তখন যখন উনি ব্যস্ত, তখন সেই বেলুচ রেজিমেন্টের আপনার সৈন্যরা তারা চেষ্টা করলো যে সে বেঙ্গল রেজিমেন্টের আর্মসটা নিয়ে যাওয়ার জন্য। তাদের একজনকে, সেই বেঙ্গল রেজিমেন্টের একজন নুরুল হক, সে গিয়ে মেজর জিয়ার বাসায় গেলেন। মেজর জিয়া ছিলেন না। বেগম খালেদা জিয়া বললেন না, মেজর জিয়ার সিদ্ধান্ত ছাড়া যতক্ষণ না আসবে কখন তোমরা চাবি দেবে না। এবং ওই যে সিদ্ধান্তটা, সে 1100 অফিসার সৈনিককে রক্ষা করেছে। বেলুচ রেজিমেন্টের তো ওরা সেই অস্ত্র লুট করে বাঙালি অফিসারদেরকে, সৈন্যদেরকে মারার জন্য তারা ব্যবহার করতো। সেই কারণে তুই আজকে মুক্তিযুদ্ধ। এবং সেই জিয়াউর রহমান তো জানতেন যে বাংলাদেশ যদি স্বাধীন না হতো তার জন্য ফাঁসি অবধারিত। সেটা জেনেও কিন্তু উই রিভোল্ট বলেছেন। বেগম খালেদা জিয়া এবং তার 2 শিশুপুত্রকে সেই সময় মানে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি করানো হয়েছিল। ওনারা পথে পথে ঘুরেছেন। বেগম খালেদা জিয়ার কাছ থেকে শোনা এসব কথা। সেই লঞ্চে ঘুরেছেন, পরে আটকা পড়লেন আর্মির হাতে, তারপর ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন 2 শিশুপুত্র সহ। তারপর ধরেন বেগম খালেদা, আপনি আপনাকে বলছিলেন রাজনীতি তার আগমন, তিনি কিন্তু চুপ থাকতে পারেন না এরশাদের সামরিক শাসনের জন্য। উনি কোনোদিন যে কথা বলেন নাই, সে 90-এর 5ই ডিসেম্বর তিনি কিন্তু গুলিস্তানে দাঁড়িয়ে সে কথা বলেছেন যে আমি এতদিন বলি নাই আমি আমার স্বামী হত্যার জন্য কে দায়ী, আমার স্বামী হত্যার জন্য এই এরশাদ দায়ী। এই এরশাদ কিন্তু বেগম খালেদা জিয়াকে সেই চায় নেই যে রাজনীতিতে সে আসুক। ক্যান্টনমেন্টে বেগম খালেদা জিয়ার পাশেই থাকতেন এরশাদ। বহুবার তার স্ত্রীকে পাঠিয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে বুঝিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে আনার জন্য। বেগম খালেদা জিয়া বিনয়ের সাথে সে রওশন এরশাদকে ফিরিয়ে দিয়েছিলেন, বলেছেন রাজনীতির আলোচনা আমি আপনার সাথে করতে চাই না। পরে এরশাদ একদিন বিকেলে তার স্ত্রীকে নিয়ে, তখন এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক, হাঁটতে হাঁটতে বেগম খালেদা জিয়ার বাসায় উপস্থিত। আকস্মিকভাবে বেগম খালেদা জিয়াকে তিনি ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছেন। বেগম খালেদা জিয়া তাকে তিরস্কার করেছিলেন। উনি বলেছিলেন যে এইসব আমার কাছে বলতে আসবেন না, আমি রাজনীতি করি দেশের জন্য, জনগণের জন্য। এবং সেই সময় এরশাদ তাকে আজীবন উপরাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পদমর্যাদায় তাকে বিলাসবহুল জীবনের অফার দিয়েছিলেন। শুধু বাংলাদেশে নয়, আমেরিকাতে বিলাসবহুল জীবনের অফার দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া সেটা প্রত্যাখ্যান করেছেন, ঘৃণা তিনি সংগ্রামী জীবন বেছে নিয়েছিলেন।